এর কয়েকদিন পর রাত 4টার দিকে ঠিক সেই ওয়াশরুম থেকেই আমরা একটা মেয়ের কান্নার শব্দ শুনেছিলাম। দরজা খুলে ভিতরে ঢুকে দেখি কাউকে পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা পরে জানতে পেরেছিলাম, যে মেয়েটাকে আমরা ওই রাতে ওয়াশরুমে ঢুকতে দেখেছিলাম তার লাশ নাকি তারও প্রায় 25 দিন আগে একটা নদীর পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। মৃতদের হাতে থাকা একটি ব্রেসলেট দেখে পুলিশ নিশ্চিত হয়েছিল মেয়েটা আর কেউ না, মেয়েটা আমাদের নীলা। খুবই রহস্যময় এবং অদ্ভুত একটা মেয়ের ঘটনা নিয়ে আজকে হাজির হয়েছি। এই ঘটনাটি আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। আশা করব এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারা শুনছেন হন্টেড স্টুডিও, আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে এবং অনেকদিন পর দারুণ একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি আজকে পড়ে শোনাবো আমি। আমাদেরই একজন শ্রোতা এই ঘটনাটি আমাদেরকে কিছুদিন আগে ইমেল করেছেন। আপনারা যারা যেখান থেকে হন্টেড স্টুডিও শুনছেন আপনাদের ঘটনাও আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন এবং অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না কেমন লাগছে আমাদের হন্টেড স্টুডিও এবং কেমন লাগছে আমাদের ঘটনাগুলি। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই ঘটনায়, কারণ এই ঘটনাটি বেশ অদ্ভুত এবং আমার কাছে মনে হয় এই ঘটনাটি আপনাদের সবার কাছে অনেক বেশি পছন্দের হবে। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই ঘটনায়। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাইয়া, আমি নূরজাহান। আজকে যে ঘটনাটা আপনাকে লিখে পাঠাচ্ছি সেটা লিখতে গিয়েও কয়েকবার থেমে গেছি, কারণ আমি জানি না ঘটনাটার কোনো ব্যাখ্যা আছে কিনা। শুধু জানি কয়েক বছর আগে আজিমপুরের একটা বাসায় আমরা যে মেয়েটার সাথে থাকতাম সেই মেয়েটাকে একদিন আমাদের চোখের সামনে একটা ওয়াশরুমে ঢুকতে দেখেছিলাম। প্রায় 3 ঘন্টা পর সেই ওয়াশরুমের দরজা ভেঙে ফেলা হয়েছিল। ভেতরে তখন কেউ ছিল না, মেয়েটাকে পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। এর কয়েকদিন পর রাত 4টার দিকে ঠিক সেই ওয়াশরুম থেকেই আমরা একটা মেয়ের কান্নার শব্দ শুনেছিলাম। দরজা খুলে ভিতরে ঢুকে দেখি কাউকে পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা পরে জানতে পেরেছিলাম, যে মেয়েটাকে আমরা ওই রাতে ওয়াশরুমে ঢুকতে দেখেছিলাম তার লাশ নাকি তারও প্রায় 25 দিন আগে একটা নদীর পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। মৃতদের হাতে থাকা একটি ব্রেসলেট দেখে পুলিশ নিশ্চিত হয়েছিল মেয়েটা আর কেউ না, মেয়েটা আমাদের নীলা। কিন্তু নীলা যদি 25 দিন আগেই মারা গিয়ে থাকে তাহলে সেই 25 দিন ধরে আমাদের সাথে একই ঘরে থাকতো কে? ঘটনাটা আসলে এখান থেকে শুরু হয়নি, শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে থেকে। তখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম। পড়াশোনার সুবিধার জন্য আজিমপুরের দিকে একটা বাসায় গিয়ে আমি আর আমার এক বান্ধবী মিলে একটা রুম ভাড়া নিয়েছিলাম। আমরা দুজনই আগে থেকে সেখানে থাকতাম। বাসাটা খুব একটা বড় ছিল না, তবে জায়গাটা আমাদের জন্য বেশ সুবিধাজনক ছিল। কিছুদিন পর আমাদের সাথে আরেকটা মেয়েকে থাকতে দেওয়া হয়। মেয়েটার নাম নীলা। বয়সে সে আমাদের চেয়ে কয়েক বছরের বড় ছিল। আমাদের সাথে আগে কোনো পরিচয় ছিল না, বাড়িওয়ালার মাধ্যমে রুমটা নিয়েছিল। আমরা যতটুকু জানতাম নীলা একটা ছোট কোম্পানিতে চাকরি করত। অফিসের কারণে ওই এলাকায় থাকার প্রয়োজন ছিল বলেই নাকি রুমটা সে নিয়েছিল। প্রথম দিকে মেয়েটার মধ্যে বিশেষ কিছু চোখে পড়েনি, শুধু একটু চুপচাপ স্বভাবের ছিল। অফিস থেকে ফিরে নিজের মতো থাকতো, আমাদের সাথে খুব বেশি মিশতো না। আমরাও বয়সে ছোট হয় খুব একটা খাটাতাম না। কিন্তু নীলা রুমে ওঠার কয়েকদিন পর থেকেই কিছু বিষয় আমাদের দুজনেরই চোখে পড়তে শুরু করে। সবচেয়ে প্রথম ঘটনাটা ঘটে এক গভীর রাতে। সেদিন আমার ঘুম হঠাৎ ভেঙে যায়। রুম তখন অন্ধকার। পাশ ফিরে তাকাতেই দেখি নীলা রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে, একদম স্থির হয়ে। প্রথমে ভেবেছিলাম ঘুমের মধ্যে হয়তো উঠে দাঁড়িয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণ পর তাকিয়ে থাকার পর সে একটুও নড়ছিল না। আমি তাকে কয়েকবার ডাকি, কোনো সাড়া পাইনি। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ি। সকালে বিষয়টা আর মনে রাখিনি, কিন্তু এরপর থেকে এই একই ঘটনা আরও কয়েকবার ঘটতে থাকে। কখনো মাঝরাতে ঘুম ভেঙে দেখি নীলা রুমের কোনায় দাঁড়িয়ে আছে, কখনো জানালার পাশে দেখি, কখনো বিছানায় বসে আছে, কিন্তু এমনভাবে বসে আছে যেন কারো অপেক্ষা করছে। ওকে জিজ্ঞেস করলে সে এসবের কোনো ব্যাখ্যা দিত না। আর একটা বিষয় ছিল, নীলা প্রায় রাতে কম্বল মুড়ি দিয়ে কাঁদতো। শব্দটা খুব জোরে হতো না, কিন্তু গভীর রাতে একটা মানুষকে এভাবে কাঁদতে শুনলে স্বাভাবিকভাবেই খারাপ লাগতো। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ব্যক্তিগত সম্পর্ক আছে বা ব্যক্তিগত সমস্যা আছে বা পরিবারের কোনো ঝামেলা। বয়সে বড় একজন মানুষকে এত বেশি প্রশ্ন করাটা আমাদের কাছে ঠিক মনে হতো না, তাই বিষয়টা এড়িয়েই যেতাম। এর মধ্যে একদিন দুপুরে আমি বাইরে থেকে রুমে ফিরে এসে একটা অদ্ভুত দৃশ্য দেখি। রুমটা তখন অন্ধকার করে রাখা, পর্দা টানা। নীলা খাটের উপর হয়ে পড়ে আছে। প্রথম দেখায় আমার মনে হয়েছিল মেয়েটা হয়তো অসুস্থ হয়ে পড়ে আছে। আমি কাছে গিয়ে দেখি সে জেগেই আছে, কিন্তু কোনো কারণ ছাড়াই অন্ধকার ঘরের মধ্যে এভাবে উপুর হয়ে পড়ে থাকার বিষয়টা আমার কাছে স্বাভাবিক লাগেনি। সেদিনও কোনো পরিষ্কার উত্তর পাইনি। তারপর আসে সেই রাত। এই রাতটার কথা আমি যতবার মনে করি আমার কাছে সব কিছু আবার নতুন করে শুরু হয়।
সেদিন আমি আমার বান্ধবী দুজনেই জেগেছিলাম। নীলা তখন রুমের টেবিলের কাছে বসেছিল। রাত তখন অনেক হয়ে যাওয়ার পরেও হঠাৎ সে নিজের কিছু জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আবার স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম সে গোসল করতে গেছে। কিছুক্ষণ পর ভেতর থেকে পানির শব্দ আসতে শুরু করে। 1 ঘন্টা পার হয়ে যায়, তারপর 2 ঘন্টা, নীলা আর বের হয় না। প্রথমে আমরা খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু প্রায় 3 ঘন্টা হয়ে যাওয়ার পর ব্যাপারটা অস্বাভাবিক মনে হতে থাকে। আমি ওয়াশরুমে দরজার কাছে গিয়ে নক করি, কোনো সাড়া নেই। আবার নক করি, তারপরও কোনো উত্তর নেই। কিন্তু ভেতর থেকে তখনও পানির শব্দ আসছিল। কিছুক্ষণ পর সেই শব্দটাও বন্ধ হয়ে যায়। এরপর পুরো ওয়াশরুম নিস্তব্ধ। আমরা দুজনেই ভয় পেয়ে যাই, কারণ এতক্ষণ ধরে ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়া আসছিল না। বাড়িওয়ালাকে খবর দেওয়া হয়। গভীর রাতে দারোয়ান এসে ওয়াশরুমের দরজা ভাঙে। দরজা খোলার পর আমরা সবাই কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। ভেতরে কেউ নেই, একজন মানুষ থাকার মতো জায়গাটুকু খুব বেশি ছিল না। জানালা ছোট, বের হওয়ার জন্য কোনো পথ নেই। কিন্তু নীলা নেই, আর তার কোনো চিহ্নও নেই। যে মেয়েটাকে আমরা নিজের চোখে ওয়াশরুমে ঢুকতে দেখেছিলাম সে যেন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। এরপর পুলিশ আসে, মিসিং রিপোর্ট তৈরি হয়, নীলার অফিসে যোগাযোগ করা হয়। আর তখনই প্রথম অস্বাভাবিক বিষয়টা সামনে আসে। যে কোম্পানির কথা নীলা আমাদের বলেছিল, সেখানে নীলা নামে কেউ কাজ করতো না। আমরা তার পরিবার সম্পর্কে কিছু জানতাম না। তার কোনো কাছের আত্মীয় নম্বরও আমাদের কাছে ছিল না, এমনকি তার কোনো ছবি পর্যন্ত আমাদের কাছে ছিল না। পুলিশ কোনোভাবে তাকে খুঁজে বের করতে পারেনি। কয়েকদিন কেটে যায়। আমরা এর মধ্যেই অন্য একটা জায়গায় চলে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু তার আগেই সেই ঘটনা ঘটে। রাত তখন প্রায় 4টা। হঠাৎ আবার ঘুম ভেঙে যায়। কেউ কাঁদছে, খুব স্পষ্টভাবে, একজন মেয়ের কান্না। শব্দটা আসছিল আমাদের ওয়াশরুম থেকে। ঘুমের ঘোরে আমি প্রথমে কিছু বুঝতে পারিনি, কিন্তু কয়েক সেকেন্ড পর কান্নাটা আরও পরিষ্কার হয়ে যায়। আমার বান্ধবীও তখন জেগে গেছে। আমরা দুজনেই বুঝে গিয়েছিলাম এই কান্নাটা কার। এই কান্নাটা নীলার। এই কান্নাটা সেই মেয়ের কান্না যে কয়েকদিন আগে একই ওয়াশরুমে ঢোকার পর আর বের হয়নি। আমি ওয়াশরুমের দরজা খুলে দিই। ভিতরে কেউ ছিল না, কেউ না, কিন্তু দরজা খোলার এক মুহূর্ত পর্যন্ত আমরা কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপর সেটাও বন্ধ হয়ে যায়। সেদিনের পর আমরা আর ওই বাসায় থাকিনি। কয়েকদিন পর বাড়িওয়ালার কাছ থেকে জানতে পারি একটা নদীর পাশের জঙ্গল থেকে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। মেয়েটাকে দেখে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে হাতে থাকা একটি ব্রেসলেটের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। মেয়েটি ছিল আমাদের নীলা। পুলিশের হিসাব অনুযায়ী নীলা প্রায় 25 দিন আগেই মারা গিয়েছিল। কিছু মানুষ তাকে অপহরণ করে নির্যাতন করার পর হত্যা করে নদীর পাশে সেই জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু এই জায়গাটাতেই আমার সব হিসাব থেমে যায়, কারণ নীলা যদি 25 দিন আগে মারা গিয়ে থাকে, তাহলে রুমে আমাদের সাথে যে ছিল সেই মেয়েটা কে? রাতে যে মেয়েটাকে আমাদের রুমের কোনায় দাঁড়িয়ে থাকতে দেখেছি সেই মেয়েটাকে? যে মেয়েটাকে আমরা কম্বলের নিচে কাঁদতে দেখেছি সেই বা কে? যে মেয়েটাকে আমাদের নিজের চোখে ওয়াশরুমে ঢুকতে দেখেছি সেই বা আসলে কে? আর তার মৃত্যুর পর ঠিক সেই ওয়াশরুম থেকে আমরা কান্নার শব্দ শুনলাম কিভাবে আজও আমি জানি না। শুধু নীলার ওই মুখটা আমার এখনো মনে আছে। কখনো কখনো মনে হয় মেয়েটা হয়তো আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিল, হয়তো নিজের মৃত্যুর কথা জানানোর জন্যই বারবার আমাদের সামনে আসতো। কিন্তু কেন, কিভাবে, এর কোনো উত্তর আমার জানা নেই। আমি শুধু এইটুকু জানি ওই বাসায় থাকার পর থেকে গভীর রাতে কোনো ওয়াশরুমের দরজা বন্ধ দেখলে আমার এখনো অস্বস্তি লাগে। আর কখনো কোনো মেয়ের কান্নার শব্দ গভীর রাতে শুনলে প্রথমেই আমার নীলার কথা মনে পড়ে। কারণ আমি জানি পৃথিবীর কোথাও হয়তো এমন কিছু ঘটনা আছে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাবো না। নীলার ঘটনাটাও আমার কাছে ঠিক তেমনই একটা ঘটনা। আমি জানি না ঘটনাটা আপনারা বিশ্বাস করবেন কিনা, তবে যেটা দেখেছি সেটাই লিখে পাঠালাম। যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে হন্টেড স্টুডিওতে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। তারপর তিনি তার অ্যাড্রেস দিয়েছেন, আমি সেটা আর নাই বললাম। এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা আমি কিভাবে কতটুকু ভালোভাবে পড়ে শোনাতে পেরেছি, কারণ ঘটনাটা বেশ লম্বা একটি ঘটনা এবং বেশ অদ্ভুত একটি ঘটনা। আমি প্রথমবার যখন ঘটনাটা অফলাইনে পড়ছিলাম তখনই আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল, এবং জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই ঘটনাটি। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। এই ধরনের ঘটনা আসলে সচরাচর শুনতে পাওয়া যায় না। এই ধরনের ঘটনা আসলেই বেশ অদ্ভুত আমার কাছে যেটা মনে হয়। যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন, এবং আপনার কাছেও যদি এই ধরনের ঘটনা থাকে আপনিও কিন্তু আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হন্টেড স্টুডিওর সাথেই থাকবেন। ভয়ের রাজ্যে হারিয়ে যাবেন। আজকের মতো আমি ইব্রাহিম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।